হ্যালো লার্নার্স, আমাদের ইউটিউব চ্যানেল WBPSC GS 101-এ তোমাদের প্রত্যেককে স্বাগত। তো আমাদের এই ইউটিউব চ্যানেলে তোমরা WBCS এক্সামের জন্য, কম্পালসারি এক্সামের জন্য তোমরা যে দুটো মেন সাবজেক্ট, হিস্ট্রি এবং পলিটিক্যাল সায়েন্স বা ইন্ডিয়ান পলিটি, তো এই দুটো সাবজেক্ট কিন্তু আমরা চারজন এডুকেটার এখানে রয়েছি প্ল্যাটফর্মে। তো এখানে তোমরা ইতিহাসের জন্য আমাকে দেখতে পাবে এবং দেবাশিস শাহ স্যারকে দেখতে পাবে, এবং পলিটির জন্য, ইন্ডিয়ান পলিটির জন্য অরিজিৎ বাসু চৌধুরী স্যার এবং রাহুল চক্রবর্তী স্যারকে দেখতে পাবে। তো প্রত্যেকে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর বেল আইকন প্রেস করো তো নোটিফিকেশানের জন্য। তো আজকে আমরা কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আনসার নিয়ে আলোচনা করব, যে কোয়েশ্চেন আনসারগুলো আমাদের বেসিক ইনফরমেশন বা আমরা যেগুলোকে বলি যে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের যে ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলো আলোচনা করব। তো যেখানে তোমাদের অসুবিধা হবে, যদি কোথাও তোমাদের অসুবিধা হয় তাহলে আমাকে অবশ্যই কিন্তু জানিও কমেন্ট সেকশানে। তো এখানে আমরা আজকে প্রথম প্রশ্ন যেটা আলোচনা করব, যে ব্রিটিশ গভর্নমেন্ট অ্যাপয়েন্টেড অ্যান ইন্ডিয়ান স্ট্যাটুইটারি কমিশন to review the Government of India Act 1919. This commission is also known as, তো বলেছে এখানে ব্রিটিশ গভর্নমেন্ট একটা স্ট্যাটুইটারি কমিশনকে অ্যাপয়েন্ট করেছে যে রিভিউ করবে কোন অ্যাক্টকে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1919-কে। দিস কমিশন ইজ অলসো নোন। এবার বিষয়টা তো তোমরা সবাই জানো যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919-কে নিয়ে যে ডায়ার্কি ফিচারটা ছিল, সেই ডায়ার্কি ফিচারে যেখানে দেখা যায় যে আমাদের প্রভিন্সের হাতে বলা হয় যে প্রভিন্সদের আলাদা সাবজেক্ট। ডায়ার্কি মিনস কি? ডায়ার্কি ফিচার মানে হচ্ছে, এক মিনিট, ডায়ার্কি মানে কি? ডায়ার্কি মিনস হচ্ছে যে আমাদের যে দুটো গভর্নমেন্ট, একটা সেন্ট্রাল গভর্নমেন্ট এবং প্রভিন্সিয়াল গভর্নমেন্ট, এবং এই প্রত্যেক গভর্নমেন্টের দুটো করে সাবজেক্ট, ট্রান্সফার সাবজেক্ট, রিজার্ভ সাবজেক্ট, ট্রান্সফার সাবজেক্ট, রিজার্ভ সাবজেক্ট। তাহলে এই ফিচারটাকে আমরা কি বলবো? ডায়ার্কি ফিচার। আমরা জানি এই ডায়ার্কি সেন্ট্রাল এবং প্রভিন্সিয়াল গভর্নমেন্টের ক্ষেত্রে প্রথম ইন্ট্রোডিউস হয় 1919-এ, আর এটাই 1935-এ কি হয়, এটা 1935-এ কিন্তু সেন্ট্রাল ডায়ার্কি শুধু অনলি সেন্ট্রালের ক্ষেত্রে হয়, প্রভিন্স থেকে ডায়ার্কি অ্যাবলিশ হয়ে যায়। তাহলে এখানে আমাদের সমস্যাটা ছিল ডায়ার্কি, যেখানে বলা তো হয়েছে যে প্রভিন্সের হাতে অটোনমাস পাওয়ার, কিন্তু এখানে আলটিমেট এখানে যে গভর্নর জেনারেল রয়েছেন বা ভাইসরয় আমরা বলি, তো ওনার হাতেই কিন্তু আলটিমেট ভেটো পাওয়ার ছিল। এবং এখানে ইন্ডিয়ান যারা মিনিস্ট্রিজ রয়েছে তাদের কিন্তু এখানে কোনো রকম পাওয়ারের কথা কোনো রকম তারা বলতে পারে, তারা শুধু তাদের ওপিনিয়ন জানাতে পারে, কিন্তু তারা কিন্তু, এবং যদি ডাইরেক্ট ইলেকশনও এখানে বলা হয়েছিল 10%, আর মহিলা ইলেকশনের কথা পারমিশন, মহিলা ইলেকশনের কথা তো বলা হয়েছিল কিন্তু কিছু নির্দিষ্ট করে কিছু বলা হয়নি। তো এখানে কোনো একটা ইন্ডিয়ান বা ভারতীয়দের জন্য কোনো স্থায়ীভাবে কোনো এখানে কিছু বলা হয়নি। তো এটা নিয়ে এটা চেঞ্জ করা বা এটাকে আরও মানে পুনঃসংস্করণ করার জন্য বলা হয়েছিল ইন্ডিয়ানদের তরফ থেকে বা ভারতীয়দের তরফ থেকে। তো সেই জন্য কি হয়, বহুদিন ধরে, এবং আমরা জানি যে প্রতি 10 বছর অন্তর অন্তর একটা রিভিউ কমিটি বসবে। তো আমি যদি দেখি যে 1919 থেকে 10 বছর হয় 1929, তো আমরা দেখি যে 29 তো দূরের কথা, আমাদের 29-এ ছিল ইলেকশন। আমরা জানি যে এখানে রামসে ম্যাকডোনাল্ড উনি হন প্রাইম মিনিস্টার, লেবার পার্টি আসে। তো এখানে হচ্ছে আমাদের যে 1929-এর আগে ইলেকশন যেহেতু ছিল, আমরা দেখি যে 10 বছর পুরো হওয়ার আগেই আমাদের কমিশন বসে পড়ে, ঠিক আছে, স্ট্যাটুইটারি কমিশন ইন্ডিয়ান কনস্টিটিউশনাল রিফর্ম পারপাসে। তো এই সাইমন কমিশন কিন্তু আমাদের এখানে আনসার হবে। যে সাইমন কমিশন কি পারপাসে নিযুক্ত হয়, যে এই যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1919-এর রিভিউ পারপাসে এবং কনস্টিটিউশনাল রিফর্ম পারপাসে ইন্ডিয়া, যাতে ভোটের আগে, যে এখন যে মুহূর্তে আমাদের 27 মানে 29-এর আগে যিনি প্রাইম মিনিস্টার রয়েছেন, যাতে ভারতীয়দের জন্য কিছু ব্যবস্থাপনা করা যেতে পারে, কিছু পার্মানেন্ট কিছু, এবং ভারতীয়দের কাছে এবং ভোটের একটা ভালো রেজাল্টও হতে পারে, তার জন্য কি 27-এ কমিশন বসে পড়ে। যখনই কমিশনের কথা এবং ডিটেল জানতে পারলো সারা ভারতের লোক, যেখানে বলা হলো যে এই কমিশন, যেটা ভারতবর্ষের সংবিধান সম্পর্কে কমিশন বসেছে, কিন্তু এখানে কোনো ভারতীয়দের জায়গা দেওয়া হয়নি, কোনো ইন্ডিয়ান মেম্বার এখানে রাখা হয়নি,
সারা ভারত জুড়ে উত্তাল, এবং 27-এ যে ম্যাড্রাস সেশন হয়, এই ম্যাড্রাস কংগ্রেস সেশন কিন্তু বয়কট করে। আর আমরা অবশ্যই জানি, এবার যখন এখানে প্রশ্ন তোলা হলো যে ভারতীয়দের কেন রাখা হয়নি, কি জন্য রাখা হয়নি, তখন আমরা জানি যে লর্ড বিরকেনহেড কি বলেছিলেন। লর্ড বিরকেনহেড বলা হয়েছিল যে ভারতীয়রা তাদের সংবিধান তৈরির জন্য যোগ্য না। তো তার পরিবর্তে তার জন্য তার সেই কথার উত্তর যে সংবিধান, ভারতীয়রাও সংবিধান ড্রাফট করার জন্য বা তারা পারে, তাদের যোগ্যতা বলার জন্য বা দেখানোর জন্য এস্টাবলিশ হয় কি অল পার্টি একটা কনফারেন্স ডাকে, যেখানে প্রেসিডেন্ট ছিলেন এম.এন আনসারি, এবং ওই পার্টি কনফারেন্সের পরই আমাদের এস্টাবলিশ হয় যেটা, সেটা হচ্ছে আমাদের নেহেরু কমিশন, মতিলাল নেহেরু কমিটি, মতিলাল নেহেরু, জওয়াহরলাল নেহেরু। তাহলে এখানে কিন্তু আমাদের মতিলাল নেহেরু বা নেহেরু কমিটি বা নেহেরু রিপোর্টে ছিল আমাদের প্রথম কনস্টিটিউশনাল ড্রাফট, কিন্তু এটা গ্র্যান্ট হয়নি। আর যখনই গ্র্যান্ট হয়নি, আমরা জানি যে 29-এ যখন নেহেরু রিপোর্ট জমা পড়লো, তারপরে যখন এটা গ্র্যান্ট হলো না, তারপরে কি হলো, আমাদের পূর্ণ স্বরাজের দাবি কিন্তু রাখা হলো 29-এ। তাহলে এখানে কিন্তু আমাদের আনসার হবে অপশনে সাইমন কমিশন। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919 মেড এ প্রভিশন ফর আ রিভিউ কমিটি অন ইটস working after 10 years. However, the conservative government was starting at defeat, and it felt that these constitutional questions could not left in the hand of inexperienced Labour Party. Thus, the Indian Statutory Commission, popularly known as Simon Commission, was appointed 1927. Recommendation কি ছিল? Recommendation Simon Commission এর ছিল provincial diarchy should be abolished, যেটা আমরা দেখতে পাই 1935-এ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টে, এবং প্রভিন্সিয়াল লেজিসলেচার শুড বি এনলার্জ, প্রভিন্সিয়াল লেজিসলেচারগুলোকে এনলার্জ করা। The special power for the safeguard the province and protection minorities come under governor's power. The representation of the province and other areas constituted on the basis of population at the Federal Assembly. তাহলে কিসের ওপরে আমাদের রিপ্রেজেন্টেশন হবে? পপুলেশন, জনসংখ্যার যে জনগণের যে রিপ্রেজেন্টেশন, সেটা কিভাবে হবে, কিসের ওপর বেস করে? পপুলেশনে, সেন্ট্রাল লেজিসলেচার অ্যাসেম্বলিতে। রেকমেন্ডেশন ডোমিনিয়ন স্ট্যাটাস ফর বার্মা শুড বি প্রোভাইডেড ইটস ওন কনস্টিটিউশন, বার্মার জন্য বার্মার ওন কনস্টিটিউশন এবং ডোমিনিয়ন স্ট্যাটাস। রেকমেন্ডেড দ্য রিপ্রেজেন্টেশন কাউন্সিল অফ স্টেট could not be chosen on the basis of direct election, but indirect election through provincial council. Indirect election-এ কাদের পাওয়ার দেওয়া হলো? প্রভিন্সকে পাওয়ার দেওয়া হলো। তাহলে এখানে আলটিমেট পাওয়ার কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি, যে প্রভিন্স সম্পর্কে কিন্তু বলা হচ্ছে, প্রভিন্সিয়াল পাওয়ারের কথা কিন্তু বলা হচ্ছে এখানে। তাহলে এই জায়গাটা কিন্তু আমাদেরকে দেখতে হবে, ঠিক আছে? তো যাই হোক, নেক্সট এবার যেটা আমরা প্রশ্ন, নেক্সট হচ্ছে আমাদের খুব ইম্পর্টেন্ট আর খুবই বেসিক কোয়েশ্চেন এটা, যে কুইট ইন্ডিয়া মুভমেন্টে এর মধ্যে কোনটা আমাদের প্যারালাল গভর্নমেন্টের অন্তর্ভুক্ত নয়? তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে জয়পুর হবে কিন্তু কারেক্ট আনসার। সাতারা থেকে কে ছিলেন, বালিয়া থেকে কে ছিলেন, তালচের থেকে কে ছিলেন, প্রত্যেকটা কিন্তু ইম্পর্টেন্ট। বালিয়া থেকে ছিলেন কে? চিত্তু পান্ডে। তাহলে সাতারা থেকে কে ছিলেন? প্রতি সরকার। প্রতি সরকারের হেড কে ছিলেন? আমাদের প্রতি সরকার হচ্ছে আমাদের লিডার, প্রতি সরকার হচ্ছে আমাদের হেড, ঠিক আছে? প্রতি সরকার, এবং এখানে দলের নাম হচ্ছে তুফান সেনা। বালিয়া চিত্তু পান্ডে, চিত্তু পান্ডে। তালচের কে ছিলেন? তালচেরে হচ্ছে আমাদের প্রজামণ্ডল। বিকে মজুমদার। তাহলে এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট।
এখানে আমরা কিছু লিডারশিপের নাম, এখানে অনেক লিডারের নামই আছে। আমরা চারজন, যেমন ধরো সতীশ সামন্ত, তমলুক জাতীয় সরকার, আমরা জানি এখানে অনেক লিডারের নামই রয়েছে। তো এখানে প্রথম থেকে রয়েছে কেজি মশুরওয়ালা, হি ব্রড টু মিলিটেন্ট ইস্যু অফ হরিজন টু অ্যারাউজ সেন্টিমেন্ট অফ দ্য পিপল। ঠিক আছে, এখানে মহাদেব দেসাইকে অ্যারেস্ট করা নিয়ে এখানে একটা প্রতিবাদ শুরু হয়। কেটি ভাসিয়াম, হি ওয়াজ এ কংগ্রেস লিডার ব্যাঙ্গালোর থেকে, সাউথ ইন্ডিয়া থেকে। সতীশ সামন্ত কোথা থেকে? তমলুক জাতীয় সরকার থেকে। মাতঙ্গিনী হাজরার লিডারশিপ আমরা দেখতে পাই তমলুকে। লক্ষ্মণ নায়ক ছিলেন, লক্ষ্মণ নায়ক আমাদের জয়পুর জমিনদারি, লক্ষ্মণ নায়ক। এবং নানা পাটিল সাতারা থেকে। ঠিক আছে, সাতারাতে হচ্ছে আমাদের প্রতি সরকারের নানা পাটিল। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখতে হবে। তো যাই হোক, নেক্সট এবার যেটা আমরা পড়বো, নেক্সট কোয়েশ্চেন আমাদের। আচ্ছা, আর একটা কথা হচ্ছে, এই যে আমাদের কুইট ইন্ডিয়া মুভমেন্ট সম্পর্কে, যেটা যে কুইট ইন্ডিয়া মুভমেন্ট কেমন ধরনের মুভমেন্ট ছিল আমরা জানি। এটা গান্ধীজিরই আদর্শ নিয়ে কুইট ইন্ডিয়া মুভমেন্ট শুরু হয়। কুইট ইন্ডিয়া মুভমেন্টের প্রধান উদ্দেশ্য কি ছিল? দেখো, কুইট ইন্ডিয়া মুভমেন্টের প্রধান উদ্দেশ্য বলতে গেলে তো আমাদের সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার শুরু হওয়ার পর, যখন গান্ধীজি, আমরা জানি যে গান্ধীজি, জওয়াহরলাল নেহেরু, সুভাষচন্দ্র বোস 3 রকম মতামত রাখে। কেউ বলে যে গান্ধীজি বলেন ব্রিটিশদের সহযোগিতা করা, তাদের বিপদের সময় সহযোগিতা করা দরকার, এথিক্সের বিষয়। জওয়াহরলাল নেহেরু বলেন সহযোগিতা হবে শর্ত সাপেক্ষ, শর্ত নিয়ে। ঠিক আছে, আমাদের যদি আমাদের কনস্টিটিউশনাল দাবি মেনে নেয় তবেই আমরা যোগদান করব তাদের সাথে। সুভাষচন্দ্র বোস বলে যে কোনো রকম সহযোগিতা তো দূরের কথা, তাদেরকে দেশ থেকে তাড়ানো দরকার। তো এখানে কিন্তু আমাদের এই প্রত্যেকটা বিষয় কিন্তু মনে রাখতে হবে। এবার যখন আমাদের গান্ধীজি এত বড় কথা বলেছিলেন যে তাদের পাশে থাকা দরকার, তো সেখানে যখন শর্ত, আমি তোমাদের বললাম যে শর্ত সাপেক্ষ যেটা ছিল যোগদান করা যুদ্ধে, শর্ত সাপেক্ষটা কংগ্রেস পছন্দ করে, এটা পছন্দ ছিল জওয়াহরলাল নেহেরু যে প্রস্তাব রাখে। তো সেখানে দেখা যায় লর্ড লিনলিথগো কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির দাবিটাকে পুরোপুরি প্রত্যাখ্যান করেন এবং বলা হয় যে এখানে ব্রিটিশ গভর্নমেন্ট পুরোপুরি যুদ্ধের জন্য প্রস্তুত এবং কোনোভাবে এখানে কংগ্রেস লিডারদের কোনো রকম সহযোগিতা তাদের দরকার নেই। তাহলে এই জায়গাটা কিন্তু আমাদেরকে ভালো করে বুঝতে হবে। ঠিক আছে, তাহলে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে কুইট ইন্ডিয়া মুভমেন্ট তাহলে কেমন ধরনের মুভমেন্ট ছিল। এখানে গান্ধিয়ান আইডিওলজি মানা হয়, নন ভায়োলেন্স ওয়েতে। যখন ব্রিটিশ গভর্নমেন্ট এই প্রস্তাবকে প্রত্যাখ্যান করে, তখন কংগ্রেস লিডার হিসেবে গান্ধীজির মনে হয় যে ব্রিটিশ গভর্নমেন্ট এমনি বা কিছুতেই তাদেরকে কিন্তু কোনোভাবে কিন্তু দিতে চাইছে না, যেটা তাদের দাবি রয়েছে। ঠিক আছে, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বা সংবিধান দিতে চাইছে না এইভাবে। তো তখন কিন্তু গান্ধীজি ডাক দেন এবং তার পরবর্তীকালেও যখন ব্রিটিশ গভর্নমেন্টের তরফ থেকে মিশন পাঠানো হয় বা প্রস্তাব পাঠানো হয়, ক্রিপস মিশন পাঠানো হয়, তো ক্রিপস মিশনও ব্যর্থ। তার পরবর্তীকালে ইমিডিয়েট কজ, আমরা যদি বলি যে কুইট ইন্ডিয়া মুভমেন্টের ইমিডিয়েট কজ কী ছিল, ইমিডিয়েট কজ ছিল হচ্ছে ক্রিপস মিশন। কিন্তু অ্যাকচুয়াল কজ যদি বলে, অ্যাকচুয়াল কজ কিন্তু আমাদের এটা। তাহলে এই জায়গাটা কিন্তু ভালো করে মনে রাখতে হবে। তাহলে এটা কিন্তু লিডারলেস ছিল। কেন লিডারলেস ছিল? তার কারণ হচ্ছে আন্দোলন যেদিন শুরু হয় সেদিন প্রত্যেক বড় বড় লিডারদের কিন্তু জেল হয়। তাহলে আন্দোলন, আর যারা এখানে যেমন ধরো রাম মনোহর লোহিয়া, ঠিক আছে, এরা হচ্ছে জেলে ছিলেন এবং জেল থেকে পালিয়ে গিয়ে জয়প্রকাশ নারায়ণ কিন্তু এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন, কিন্তু উনি কিন্তু সামনে আসতে পারেননি। তাহলে এটা কিন্তু আমাদেরকে ভালো করে জানতে হবে। তাহলে কুইট ইন্ডিয়া মুভমেন্টে তাহলে এখানে কোন অংশটা না, জয়পুর হবে আমাদের কারেক্ট আনসার। আর এখানে প্রত্যেক লিডারের নাম কিন্তু আমাদের মেনশন করা আছে। নেক্সট এবার যেটা আমরা পড়বো সেটা হচ্ছে হুইচ অ্যামং দ্য ফলোইং ইজ নট এ লিটারারি ওয়ার্ক গান্ধীজি, হিন্দ স্বরাজ, ইন্ডিয়ান ওপিনিয়ন, ইয়াং ইন্ডিয়া। আমরা জানি যে গান্ধীজির প্রথম পত্রিকা ছিল ইন্ডিয়ান ওপিনিয়ন, যেটা ফোনেক্স আশ্রম এস্টাবলিশ 1903-তে ওই ইন্ডিয়ান ওপিনিয়ন প্রকাশ, এবং ফোনেক্স আশ্রম থেকে কিন্তু এই পত্রিকা কিন্তু প্রথম শুরু হয়। তো এবার যেটা বলা হচ্ছে, দেখো যে হিন্দ স্বরাজ, আমরা জানি যে হিন্দ স্বরাজও কিন্তু খুব ইম্পর্টেন্ট। হিন্দ স্বরাজ কেন ইম্পর্টেন্ট? তার কারণ হচ্ছে হিন্দ স্বরাজ থেকে যে সেডিশিয়াস চার্জ, এখানে কিন্তু গান্ধীজি স্বরাজ দাবি জানিয়েছিল, স্বরাজের দাবি। ঠিক আছে, তাহলে স্বরাজের দাবি মানে হচ্ছে আমাদের সেলফ রুল। তাহলে যখন সেলফ রুল, এটার উপরেই কিন্তু সেডিশিয়াস চার্জ লাগে গান্ধীজিকে অ্যারেস্ট করা হয়।
প্রথম যখন এশিয়াটিক রেজিস্ট্রেশন বিলের এগেনস্টে যখন প্রতিবাদ করছে। তো নেক্সট এবার যেটা আমরা পড়বো সেটা হচ্ছে, দেখো এখানে যেটা বলা হয়েছে ইন্ডিয়ান ওপিনিয়ন হয়ে গেল, এখানে আমাদের আনসার হবে সি, যুগান্তর। যুগান্তর আমরা জানি অনুশীলন সমিতি, যুগান্তর সেই স্বদেশী মুভমেন্টের প্রাক্কালে, যেখানে 1905 থেকে 1908 পর্যন্ত আমাদের স্বদেশী মুভমেন্ট কিন্তু কন্টিনিউ হয়। তো যুগান্তর একটা সমিতি, যুগান্তর পত্রিকাও ছিল আমরা জানি, যেখানে হচ্ছে এটা হচ্ছে আমাদের আমরা বলতে পারি যে রেভলিউশনারিজদের প্রথম প্রধান মুখপত্র অনুশীলন সমিতির, আমরা বলতে পারি যুগান্তর সমিতির কিন্তু আমরা বলতে পারি যে প্রধান মুখপত্র ছিল যুগান্তর। তো আমরা জানি যে তৎকালীন সময় পার্টিশন অফ বেঙ্গলের আগে 1902-তে আমরা দেখতে পাই যে অনুশীলন সমিতি, এই অনুশীলন সমিতি অ্যাকচুয়াল এস্টাবলিশ হয়েছিল কেন, যে ইয়াং জেনারেশনকে ন্যাশনালিস্ট মুভমেন্টে এনকারেজ করা, বিভিন্ন রকম এখানে শারীরিক এবং মানসিক যে সমস্ত আমাদের ট্রেনিং কিন্তু দেওয়া হতো। তো এখানে অনুশীলন সমিতি যখন দেশ ভাগ হয়, মানে যখন আমাদের পার্টিশন অফ বেঙ্গল, বাংলা যখন ভাগ হয়, তো বাংলা ভাগের পর কিন্তু আমাদের কি হয়, ইস্টার্ন বেঙ্গল, ওয়েস্টার্ন বেঙ্গল, তো দুটো পার্টে কিন্তু আমাদের ভাগ হয়ে যায় অনুশীলন সমিতি। কিন্তু যখন ঢাকা অনুশীলন সমিতি 1905 নভেম্বরে যখন আলাদা হয়ে যায়, সেটা কিন্তু আন্ডারে ছিল, তার হেড অফিস কিন্তু ছিল আমাদের কলকাতা অনুশীলন সমিতি, যেটা আমাদের কি প্রমথ মিত্র এবং সতীশ বাসুর ফাউন্ডার ছিলেন, আর রিয়েল ফাউন্ডার ছিলেন আমাদের প্রমথনাথ মিত্র, যিনি ব্যারিস্টার ছিলেন বিখ্যাত। কিন্তু এর পরবর্তীকালে যখন এই যুগান্তরের সাথে ঢাকা অনুশীলন সমিতির কিছুটা মনোমালিন্য হয়, এবং এই যুগান্তর কিন্তু অনুশীলন সমিতির একটি সাবসেক্ট, যেমন বলে না শাখা, যেমন বলে না, তো সেরকম একটা শাখা, যেখানে আমরা দেখতে পাই যে রাসবিহারী বোস, বারিন ঘোষ, ঠিক আছে, তারপরে আমরা ভূপেন্দ্রনাথ দত্ত, ঠিক আছে, এদের প্রত্যেকের পার্টিসিপেশন কিন্তু আমরা এখানে দেখতে পাই। আর খুবই এটা আমরা কি বলি, অ্যাক্টিভ রেভলিউশনারি অর্গানাইজেশন, যেটা আমরা পার্টিশন অফ বেঙ্গল থেকে এর ভূমিকা কিন্তু অনস্বীকার্য। তো এখানে যুগান্তর সম্পর্কে যেটা আমরা দেখব সেটা হচ্ছে যে পার্টিশন অফ বেঙ্গল in 1905 led to general outburst of Bengal revolt, which favored the rise of the extremist party and the great nationalist movement. Sri Aurobindo activities were then turned more and more in this direction, and the secret revolutionary action became a secondary and subordinate element. He took advantage, however, of the Swadeshi movement to popularize the idea of violent revolt in the future. At Barin's suggestion, he agreed to the starting of a paper, Jugantar, which was to preach open revolt. তার মানে যুগান্তর পত্রিকা এখানে কি দিত, ওপেন রিভোল্ট সম্পর্কে প্রচার করা, যে প্রতিবাদ রিভোল্ট, বিদ্রোহ করা, প্রতিবাদ করা, ওপেন প্রিচ করতো, প্রচার করতো, অ্যাবসলিউট ডেনিয়াল অফ দ্য ব্রিটিশ রুল, and include such item as a series of article containing instruction of the guerrilla warfare. তাহলে কি জন্য ইম্পর্টেন্ট, নাম্বার 1 preach open revolt, নাম্বার 2 instruction of the guerrilla warfare, এবং the truth about revolution. On January 13, 1907, an article appeared head, The Truth About Revolution. This urged a revolution by brute force and refers to the building public opinion. তাহলে এর জন্য কিন্তু আমাদের খুবই ইম্পর্টেন্ট, এবং এখানে আমরা জানি যুগান্তরের জন্য যে দুজন সবথেকে বেশি ইম্পর্টেন্ট, বারিন ঘোষ আর ভূপেন্দ্রনাথ দত্ত। নেক্সট এবার যেটা আমরা পড়বো নেহেরু রিপোর্ট সম্পর্কে, এখানে ইম্পর্টেন্ট ফিচার কোনটা সেটা আমাদের বলতে হবে। It contains a Bill of Rights. There shall be no state religion. Man, woman shall be equal rights citizen. There should be federal form of government with residuary powers vested in the center. তাহলে এখানে আমাদের আনসার কি হবে, অল অফ দ্য অ্যাবাউট। এখানে আনসার নেহেরু রিপোর্টের প্রস্তাব কি ছিল, তিনটেই হবে কারেক্ট আনসার। আমরা জানি যে নেহেরু রিপোর্টের যে প্রস্তাব, এখানে সব প্রস্তাবিত মেনে নেওয়া হয়েছিল কংগ্রেসের তরফ থেকে, শুধু একটা প্রস্তাব নিয়ে তারই সন্তান, তারই ছেলে জওয়াহরলাল নেহেরু এবং সুভাষচন্দ্র বোস কিন্তু মানতে পারেননি, সেটা হচ্ছে ডোমিনিয়ন স্ট্যাটাস। আর এর পরেই কিন্তু আমাদের আসে ইন্ডিপেন্ডেন্স ফর ইন্ডিয়া লিগ।
তাহলে এই জায়গাগুলো কিন্তু আমাদেরকে ভালো করে কিন্তু বুঝতে হবে। আর এই কিছুক্ষণ আগে আমি বললাম যে নেহেরু রিপোর্টের পারপাস কি ছিল। নেহেরু রিপোর্ট ডিফাইন ডোমিনিয়ন স্ট্যাটাস নাম্বার 1 অ্যাজ দ্য ফর্ম অফ গভর্নমেন্ট ডিজায়ার্ড বাই ইন্ডিয়া, formation responsible government at the center and in the province, responsible government formation of a center এ এবং province এ। the legislative power should rest with the king and a bicameral parliament, and executive power should be rest with the king, exercisable by the governor general, and same provision should be made for the established responsible government. It rejects the principle of separate communal electorate. Very very important. কেন নেহেরু রিপোর্টকে মুসলিম লীগ মানতে পারে? নেহেরু রিপোর্টকে মুসলিম লীগ মানতে পারেনি, তার কারণ তোমরা সবাই জানো দিল্লি প্রপোজাল, যেখানে 1927-এ যেখানে জিন্নার যে নেতৃত্বে যে মুসলিম লীগ, আমরা জানি যে এই দিল্লি প্রপোজালের পর যেখানে জয়েন্ট ইলেক্টোরেটে রাজি হয়েছিলেন জিন্না, কিছু প্রস্তাব মেনে নেওয়া হয়েছিল কংগ্রেসের তরফ থেকে, যেমন ধরো কত সিট সংখ্যা, রিজার্ভেশন, এগুলো মেনে নিয়েছিল জিন্নার দাবি, এবং তারপরে জিন্না জয়েন্ট ইলেক্টোরেটে রাজি হয়। জয়েন্ট ইলেক্টোরেটে রাজি হওয়ার পর এখানে দেখা যায় যে মুসলিম লীগের মধ্যে দুপক্ষ আলাদা হয়ে যায়, মোহাম্মদ সাফি মুসলিম লীগ আর মোহাম্মদ জিন্না মুসলিম লীগ। তো এখানে কেন মানেনি, তার কারণ হচ্ছে এখানে যে লিঙ্গুইস্টিক, মানে নেহেরু রিপোর্ট বলছে যে সংরক্ষণ করা হবে, যেখানে মাইনরিটি এলাকা সেখানে সংরক্ষণ রাখা হবে, আর কোনো রিলিজিয়ানের বেসিসে সংরক্ষণ না, এখানে আমাদের স্পেশাল যে রিজার্ভেশন রাখা হবে সেটা হচ্ছে লিঙ্গুইস্টিক বেসিসে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে সিট শুড বি রিজার্ভ ফর মুসলিম এট দ্য সেন্টার ইন দ্য and in the province in which they are minority, কিন্তু যে জায়গাগুলোতে তারা চেয়েছে, ডিমান্ড করেছে, বাংলা, পাঞ্জাব, সিন, এখানে তো তারা কি, তারা মেজরিটি, কোথায় মাইনরিটি তারা। তাহলে এই জায়গাগুলো কিন্তু ফুল প্রোটেকশন টু কালচার অ্যান্ড রিলিজিয়াস ইন্টারেস্ট অফ মুসলিমস, ফরমেশন লিঙ্গুইস্টিক প্রভিন্স, দ্য কনস্টিটিউশন শুড ডিফাইন citizenship and declare fundamental right including universal adult suffrage, equal rights for women, freedom to form unions, এবং dissociation of the state from religion in any form, hierarchy of courts with supreme court at the apex should be established। তার মানে হায়ারার্কি সিস্টেম বা অ্যাপেক্স বডি জুডিশিয়াল সিস্টেম কিন্তু প্রস্তাব দেওয়া হয়েছিল কিন্তু নেহেরু রিপোর্টের মাধ্যমে। এবার আমরা যে নেক্সট কোয়েশ্চেনটা করব, এটা তো খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। দেখো, আর তোমাদের প্রত্যেকদিন আমি তোমাদের প্রত্যেককে বলা হচ্ছে যে আনএকাডেমিতে কিন্তু প্রতিদিন WBPSC যদি তুমি সিলেক্ট করো, এখানে সমস্ত পরীক্ষার প্রিপারেশন তোমরা পাবে এই প্ল্যাটফর্ম থেকে। তো তোমরা কিন্তু প্লে স্টোর থেকে আনএকাডেমি অ্যাপস ডাউনলোড করো, আর প্রত্যেক দিন কিন্তু এখানে সমস্ত সাবজেক্টে WBPSCর কিন্তু তোমাদের ফ্রি ক্লাস প্রোভাইড করা হয়। তো প্রত্যেকে কিন্তু ফ্রি ক্লাসে কিন্তু জয়েন করো। এখানে যেটা বলা হয়েছে যে এভরিডে আমাদের ক্লাস টাইম কিন্তু 10টা থেকে 11টা, 7:30 থেকে 8:30, আর এখানে কিন্তু কোডও অ্যাপ্লাই করা রয়েছে RAMIL এর জন্য, তোমরা 10% ডিসকাউন্ট পাবে। কাকে বলা হয় মাদার অফ ইন্ডিয়ান রেভলিউশনারিজ? তো এখানে আমরা দেখতে পাবো বিকাজি রুস্তম কামা, বি অপশন হবে কারেক্ট আনসার, বিকাজি রুস্তম কামা। তো বিকাজি রুস্তম কামা সম্পর্কে যেগুলো আমাদের জানতে হবে সেগুলো হচ্ছে এগুলো। নাম্বার 1, worked in collaboration with many famous nationalists like সর্দার সিং রানা এবং নওরোজি সর্দার সিং রানা, এদের সাথে কিন্তু আমরা দেখতে পাই যে বিকাজি কামাকে আমরা কি বলি, মাদার অফ ইন্ডিয়ান রেভলিউশনারি মুভমেন্ট। আর হচ্ছে গ্র্যান্ড লেডি বা গ্র্যান্ড ওম্যান অফ ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স আমরা বলি কিন্তু অরুণা আসাফালিকে। এখানে আমরা দেখতে পাচ্ছি, দেখো ওনার খুব অল্প বয়সে কিন্তু ওনার বিবাহ হয়, এবং তারপরে ওনার উনি একটা সময় যখন ন্যাশনালিস্ট মুভমেন্টের সাথে ছিলেন, তখন কিন্তু উনি পুরোপুরি রেভলিউশনারিদের প্রশিক্ষণ দেওয়া। আমরা জানি যে যখন আমরা অনুশীলন সমিতিও পড়বো তখন বারিন ঘোষকে কিন্তু ট্রেনিং করা এখান থেকে কিন্তু পেয়েছিলেন, যেটা ইন্ডিয়ান হাউস, আর এখানে কিন্তু বিকাজি কামাও ছিলেন। She was eminent personality অভিনব ভারত সোসাইটি।
তার মানে উনি অ্যাক্টিভভাবে অভিনব ভারত সোসাইটির সাথেও কিন্তু ছিলেন। ইন্ডিয়ান রিসাইডিং ইন ইউরোপ, যে সমস্ত ভারতীয়রা ইউরোপে বাস করত। অলসো ইন টাচ রাশিয়ান রেভলিউশনারি লিডার লেনিন। শি ওয়াজ ইনভাইটেড বাই হিম টু ভিজিট মস্কো। তাকে লেনিন ডেকেছিলেন, ইনভাইট করেছিলেন মস্কোতে। অর্গানাইজ বোম মেকিং ট্রেনিং ইয়ং রেভলিউশনারিজ। কি ট্রেনিং করতে? বোম মেকিং। 1907-এ অ্যাটেন্ডিং সোশ্যালিস্ট কংগ্রেস অ্যাট স্টুটগার্ট, কংগ্রেসের একটি, যেখানে কোথায় তোমাদের প্রশ্ন দিতেই পারে যে কোথায় উনি প্রথম ভারতের পতাকা উত্তোলন করেন, বাইরে, দেশের বাইরে। তো এখানে একটা সোশ্যালিস্ট কংগ্রেস একটা মিটিং হচ্ছিল, সেই মিটিংয়ে উনি কিন্তু, যাকে বলা হয় প্রিকারসর অফ দ্য ফ্ল্যাগ অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া, ঠিক আছে? বারবার বলা হচ্ছে যদি তোমাদের কোনো রকম সমস্যা হয় তাহলে অবশ্যই কিন্তু জিজ্ঞাসা করবে কমেন্ট সেকশনের মাধ্যমে। এবার নেক্সট আমরা যেটা পড়ব, তা 1896-এ, এখানে আমাদের আনসার কি হবে? এখানে তো বলাই হলো বিকাজিকামা। 1896 খ্রিস্টাব্দে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ইজ বেস্ট নোন ইন হুইচ অফ দ্য ফলোইং। কারণ এই সভাতে আমাদের রাহিমতুল্লাহ সায়ানি ছিলেন প্রেসিডেন্ট। আমরা রাহিমতুল্লাহ সায়ানি দিয়ে একটা প্রশ্ন এসেছিল WBCS এ, যে প্রথম মুসলিম প্রেসিডেন্ট 4টে অপশনের মধ্যে কে ছিলেন? ওখানে বদরুদ্দিন তাইবজি ছিল না, তখন আমাদের রাহিমতুল্লাহ সায়ানি হবে। কারণ তো এইভাবেও কিন্তু তোমাদের প্রশ্ন দিতে পারে, তখন আবার ভুল করে নান অফ দিস করে দিয়ে এসো না, রাহিমতুল্লাহ সায়ানি কিন্তু হবে। এখানে আমাদের কি হবে? ইন্ডিয়ার প্রথম বন্দে মাতারাম গাওয়া হয় 1896 সেশন, এই জন্য ইম্পর্টেন্ট। এবার আমরা যে নেক্সট পড়বো সেটা হচ্ছে দ্য টু নেশন থিওরি ওয়াজ প্রপাউন্ডেড ইন হুইচ সেশন অফ দ্য মুসলিম লীগ। টু নেশন থিওরি কোথায়, কোন সেশনে টু নেশন থিওরি বা দ্বিজাতিক তত্ত্বকে সম্প্রসারণ করা হয়? এখানে হচ্ছে লাহোর সেশন 1940। কিন্তু এই লাহোর সেশন কি ছিল? মুসলিম লীগের। যে লাহোর সেশনে প্রস্তাবিত হয় টু নেশন থিওরি, যে টু নেশন থিওরির প্রবক্তা ছিলেন কিন্তু সৈয়দ আহমেদ খান, কিন্তু এটাকে এক্সপ্যান্ড করলেন, এই মতবাদকে হচ্ছেন আমাদের কে করলেন? আমাদের মোহাম্মদ আলী জিন্নাহ। কিন্তু পেশ কে করলেন, ড্রাফট কে করলেন? এই লাহোর রেজলিউশন যাকে আমরা ড্রাফট করলেন জাফরুল্লাহ খান, পেশ কে করলেন? ফজলুল হক। তাহলে প্রত্যেকটা কিন্তু ইম্পর্টেন্ট, ভালো করে কিন্তু পড়তে হবে। তাহলে এখানে আমাদের কিন্তু দেওয়াই আছে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড কি, এটা খুব ভালো করে পড়তে হবে। ইনফ্লুয়েন্স বাই দ্য ভাইসরয়স ইন্টেনশন, ভাইসরয় ইন্টেনশন, যেখান থেকে কি হলো? দ্বিজাতিক তত্ত্বের উদ্ভব কোথা থেকে? ভারতবর্ষকে 3টে সেকশনে ভাগ করে দেওয়া, ভারতীয় ডোমিনিয়ন স্ট্যাটাস দেওয়া হবে এবং ভারতীয় ডোমিনিয়নকে 3টে পার্টে ভাগ হবে, হিন্দু, মুসলিম এবং আমাদের প্রিন্সলি স্টেট। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ক্রিয়েশন অফ দ্য সেপারেট স্টেট ফর মুসলিম, দ্য মুসলিম লীগ ডিড কাম up with the numerous proposal, but the British kept on reject them as they could not succeed in the fulfilling their own objective. তাহলে এই জায়গাটা কিন্তু আমাদের মনে রাখ, কোথা থেকে তাদের মাথায় এলো দ্বিজাতিক তত্ত্ব, এই জায়গাটা কিন্তু ভালো করে মনে রাখতে হবে। কবে পাস হয়, কোথায় পাস হয়, রিটেন বা ড্রাফট বাই, প্রেজেন্ট কে করেছিলেন, এই ঘোষণাটা কে করেছিলেন, ঠিক আছে? কিসের জন্য, অবজেক্টিভ কি ছিল? সেপারেট স্টেট ক্রিয়েট করা। নেক্সট, মহলওয়ারি সিস্টেম। The Mahalwari system of revenue settlement was introduced in which of the following? মহলওয়ারি সেটেলমেন্ট আমরা কোথায় দেখতে পাই? তাহলে এখানে আমরা সবাই জানি যে মহলওয়ারি সেটেলমেন্ট মানে এখানে আমাদের হবে নর্থ ওয়েস্টার্ন প্রভিন্স। মহলওয়ারি সিস্টেম, ল্যান্ড রেভিনিউ ওয়াজ কালেক্টেড ফ্রম ফার্মার্স, ভিলেজ হেডম্যান। আমরা জানি যে 3টে যে সেকশন ছিল, এই 3টে সেকশন আমরা কাকে কাকে বলি, ঠিক আছে? আমাদের যে 3টে সেকশন ছিল, এই 3টে সেকশন আমরা কাকে কাকে বলি, মানে ট্যাক্সে, পার্মানেন্ট, রায়তওয়ারি, মহলওয়ারি। এবার এই যে পার্মানেন্ট আর মহলওয়ারির মধ্যে অনেকটা মিল আছে কিন্তু পুরোপুরি না। পার্মানেন্টের সাথে তফাৎটা এখানে যে এখানে যে কোঅপারেটিভ ফার্মিং এর কথা বলা হয়েছে, এখানে সবাই মিলে একটা জমিতে যে টোটাল প্রোডাকশন, সেই টোটাল প্রোডাকশনের উপর তোমাকে ট্যাক্স দিতে হবে এবং সেটা
কার কাছে জমা দেওয়া হবে? সেটা ভিলেজ হেডম্যানের কাছে। তার মানে আমরা এখানে মিডিয়েটর দেখছি কিন্তু ইনডাইরেক্টলি দেখছি, কিন্তু এখানে প্রধান ভূমিকা বলা হয়েছে কিন্তু এই কোঅপারেটিভ ফার্মারদের সম্পর্কে। কিন্তু পার্মানেন্ট সেটেলমেন্টে এখানে আলটিমেট পাওয়ার কিন্তু দেওয়া হয়েছিল জমিদারদের। আর রায়তবাড়ি তো জানে এখন ডাইরেক্ট কোম্পানি ডিল করছে রায়তদের সাথে। তাহলে এই জায়গাগুলো কিন্তু আমাদের ভালো করে কিন্তু পড়তে হবে। তাহলে কোন কোন জায়গাতে আমরা দেখতে পাই, কোন রিজিয়ন থেকে গভর্নর জেনারেল ইন্ডিয়া ফ্রান্সিস রড অ্যান্ড হেস্টিংস and Marquess of Hastings conquered more territory North India after Third Anglo-Maratha War 1820. কোথায় কোথায় হয়? মহলবাড়ি সিস্টেম কি ছিল? 65% তোমাকে কিন্তু ট্যাক্স এখানে পে করতে হবে। মহল মিন্স কি? মহল মিন্স হচ্ছে একটা এন্টায়ার ভিলেজ, তাকে বলা হচ্ছে মহল, এখানে মহলবাড়ি। ঠিক আছে, তো যাই হোক আজকের পর্যন্ত আমাদের এখানেই কমপ্লিট ক্লাস। তো নেক্সট ক্লাস আমাদের হবে, তো প্রত্যেকে কিন্তু ক্লাসটাকে লাইক করো, সাবস্ক্রাইব করো, আর অবশ্যই কিন্তু বেল আইকন প্রেস করো নোটিফিকেশনের জন্য। ঠিক আছে, থ্যাংক ইউ, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ক্লাসে।